আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মুনমুন হক। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে আইপিইউ সম্মেলন, চূড়ান্ত হবে 18 দফা সিদ্ধান্ত প্রস্তাব। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি করতে সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টার তাগিদ বিশেষজ্ঞদের, একমত পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরাও। বাংলাদেশের নিরাপত্তা সংকট নেই দাবি ডিএমপি কমিশনারের, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন প্রয়োগকারী সংস্থাগুলো। রাজধানীর গণপরিবহনে ভাড়া সহনীয় করা হবে জানালেন ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে অভিযান শুরু। এবং সিরিয়ায় রাসায়নিক বোমায় নিহতদের অধিকাংশই শিশু, জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম। মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। এবার বিস্তারিত। আজ শেষ হচ্ছে ঢাকার সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ অ্যাসেম্বলি। 5 দিন ব্যাপী এই সম্মেলনের সমাপনী দিনে কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা সহ 18 দফা সিদ্ধান্ত প্রস্তাব চূড়ান্ত হবে। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে আইপিইউ এর 136তম সম্মেলন। বিস্তারিত সানাউল হকের রিপোর্টে। বাংলাদেশের জন্য এক অভিনব অভিজ্ঞতা। দেশি বিদেশি মিলে প্রায় 1,500 অতিথির এই সম্মেলন আয়োজনকে এরই মধ্যে বাংলাদেশের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন দেশের স্পিকার ও সংসদ সদস্যরা। সমাপনী দিনে ঢাকা ঘোষণায় বৈষম্য নিরসন করে সবার মর্যাদা প্রতিষ্ঠা ও ভালো থাকার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন আইপিইউ সদস্যরা। Do I take it that you wish to proceed with adopting the resolution? Okay. Thank you. It is so adopted. স্বাধীন সার্বভৌম কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে সংসদ ভূমিকা রাখবে, এমন সিদ্ধান্ত পাশ হবে শেষ দিনে। মঙ্গলবার এর খসড়া প্রস্তাব পাশ করে আইপিইউর শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক স্থায়ী কমিটি। ভোটে বাংলাদেশ, ভারত, চীন সহ 44টি দেশ প্রস্তাবের পক্ষে যায়। জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড সহ 10টি উন্নত দেশ এর বিপক্ষে ভোট দেয়। আইপিইউ নির্বাহী কমিটিতে বিকালে প্রস্তাবটি চূড়ান্ত হবে। We are suggesting that we launch a campaign whereby parliaments will be called upon to rededicate themselves to the founding principles of the Universal Declaration on Democracy. We would like to encourage member parliaments to organize the International Day of Democracy, 15th of September, as they do every year in a special way. We would expect all of our member parliaments to do that likewise, because we are one family and we want to see action at the national level, which is very important. সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। তিস্তা চুক্তি নিয়ে দেশের মানুষের মধ্যে যেমন ব্যাপক আগ্রহ রয়েছে, তেমনি জনমত রয়েছে পশ্চিমবঙ্গেও। ভারত বাংলাদেশের স্বার্থ ঠিক রেখে দ্রুত চুক্তিটি সই করার উপর জোর দিচ্ছেন ওই রাজ্যের 2 জন জনপ্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একরামুল হক সায়েমের রিপোর্ট। তিস্তাকে বলা হয় উত্তরাঞ্চলের জীবনরেখা, কিন্তু উজানের দেশ ভারতের নদীর পানি প্রবাহের একতরফা নিয়ন্ত্রণে ভাটির দেশ বাংলাদেশের মানুষের জীবন হয়ে ওঠে দুর্দশায় ভরা। শুষ্ক মৌসুমে তিস্তা পরিণত হয় ধুধু বালুচরে, আর বর্ষার প্রবল স্রোতে হারিয়ে যায় আবাদি জমি ও বসত ভিটা। সমস্যার সমাধানে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে এখনও মুখে মুখেই ঘুরছে তিস্তা চুক্তি। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরে চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অসম্মতিতে তা সই হয়নি। এরপর 2015 সালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরেও ঝুলে যায় তিস্তার ভাগ্য। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরেও এখনও তিস্তার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা নেই। কি হবে এটা নিয়ে বোধহয় আমরা এখন আর কিছু বলতে চাই না। তবে তিস্তা চুক্তির ব্যাপারে জনমত আছে পশ্চিমবঙ্গেও। বাংলাদেশ পাশের বাড়ির লোক,
সুতরাং তারা খুশি থাকলে আমরাও খুশি থাকবো, তারা প্রসপারাস হলে আমরাও প্রসপারাস হব। সুতরাং আমরা তো চাইবো এটা অ্যামিকেবল সলিউশন হোক, দুটো দেশেরই ইন্টারেস্টটাকে বজায় রেখে। ভারত সরকারকে অনুরোধ করব অবিলম্বে তিস্তার এই জল বন্টন নিয়ে সমস্যাটার সমাধান। তিস্তার থেকে যদি কিছু জল বাংলাদেশকে দেওয়া হয় তাহলে কিছু ক্ষতি হবে বলে আমি মনে করি না। 54টি অভিন্ন নদীর মধ্যে কেবল গঙ্গার পানি বন্টন নিয়ে চুক্তি হয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে। তিস্তার বিষয়টি মীমাংসা না হওয়ায় ঝুলে রয়েছে আরও 52টি নদীর পানি বন্টন সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন এ ব্যাপারে দেশের ক্ষতির বিষয়টি শক্তভাবে তুলে ধরতে হবে ভারতের কাছে। দুই দেশের মধ্যে বহমান নদীগুলোর নিয়ে পানি বন্টন এবং পানির ব্যবহার, এগুলো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার। তো শুধু তিস্তা পিছিয়ে যাচ্ছে তা নয়, কিন্তু এর সাথে আরও পেছনে অনেকগুলো কাজ বাকি আছে। গঙ্গা পানি চুক্তি হচ্ছে, তার 9 নম্বর ধারাতে বলে দেওয়া আছে যে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়, এবং উভয়ের সাথে ন্যায্যতার সঙ্গে অন্য নদীগুলোর পানি একটা ব্যবহারের ব্যবস্থা হবে। তাদেরকে কূটনীতিক ভাষায় তাদেরকে মানতে বাধ্য করা। না যদি হয় তাহলে ভবিষ্যতে যাতে হয়, এখনই না হোক, এই সফরে না হোক, কিন্তু অন্তত যাতে প্রক্রিয়াটা শুরু হয়। আগামী 7 এপ্রিল দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকে ঘিরে আবারও আশায় বুক বেঁধেছে তিস্তা পাড়ের মানুষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জনগণের কাছে দায়বদ্ধ না থাকায় তিস্তা চুক্তি নিয়ে সরকার আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীতে বাংলাদেশ ভারত পানি চুক্তি বিষয়ে সেমিনারে বিএনপির নেতা ভারতের সঙ্গে চুক্তিপত্রে সই করার আগে জনগণের মনোভাব বোঝার পরামর্শ দেন। তিস্তা পানি বন্টন ও ভারতের সীমান্ত রক্ষীর গুলিতে মানুষ হত্যা বন্ধ চুক্তি ছাড়া অন্য চুক্তি বাতিল করতে সরকারের প্রতি অনুরোধ জানান দলটির সিনিয়র এই নেতা। যারা জঙ্গি দমন নিয়ে প্রশ্ন তোলে তারা অর্বাচীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 25 জন পুলিশ কর্মকর্তার মধ্যে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটির প্লটের বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ঘটনা ঘটার আগে বিভিন্ন জঙ্গি আস্তানা গুড়িয়ে দেয় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। আমাদের উন্নত দেশগুলিতেও দেখলাম না যে ঘটনা ঘটার আগে কোথাও তারা এই ধরনের যারা এই ধরনের কর্মকাণ্ড করতে যাচ্ছে বা সন্ত্রাসী বা জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত, তাদেরকে তারা কিন্তু এ পর্যন্ত ধরতে পারেনি। এই দৃষ্টান্তটা আমরা বাংলাদেশে দেখাতে পেরেছি। কিছু লোক থাকে একটু কিন্তু খুঁজে বের করা, জঙ্গির খবর পেয়ে সেখানে অপারেশন চালাবেন। স্বাভাবিকভাবে কোন জায়গাটায় কি ধরনের অপারেশন চালাতে হবে সেই জায়গার অবস্থাটা বুঝে অনেক কিছু বিবেচনা করে আমাদেরকে পদক্ষেপ নিতে হয়। একজন বলে ফেললেন যে হ্যাঁ, হলি আর্টিজানে এত অল্প সময় হলো, তো অমুক জায়গায় এত সময় লাগলো কেন? মানে এদের কথাগুলি আমার কাছে এমন মনে হয় যে এদের মতো অর্বাচীন বোধহয় আর কেউ নাই। বাংলাদেশে কোনো নিরাপত্তা সংকট নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলামা মাশায়েখ মহাসম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে পুলিশ কমিশনার এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বক্তব্য রাখবেন সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিবরা। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উলামা মাশায়েখদের মহাসম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। কয়েক লাখ মুসল্লির সম্মেলনে যোগ দেবেন বলে আশা করছেন আয়োজকরা। উলামা মাশায়েখদের মহাসম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এরই মধ্যে ঢাকা আসতে শুরু করেছেন। এ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিবগণ। ইসলামী মহাসম্মেলন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। আপনারা ঘরে বসে যাতে ভালোভাবে দেখতে পারেন, ময়দানে আসার চাইতে
সুন্দরভাবে যাতে আপনারা দেখতে পারেন, এই ব্যবস্থা আমাদের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা গ্রহণ করেছি। এই জন্য আমার সবিনয় অনুরোধ আমাদের সম্মানিত ভাই বোনদের কাছে, অযথা গাড়ি বের করে আমিও আর একটা ভিড় বাড়ানোর কাজ না করে আমরা যার যার ঘরে বসে অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আমরা চেষ্টা করব। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার নগর পুলিশের নিরাপত্তার সার্বিক দিক তুলে ধরে বলেন, জরুরি প্রয়োজন ছাড়া বৃহস্পতিবার শরৎদি উদ্যান ও তার আশপাশের কয়েকটি সড়কে যানবাহন না নেওয়ার অনুরোধ জানান তিনি। বেলা 10:30টার পর এলাকার যানবাহনের নিয়ন্ত্রণ আরোপ করা হবে। দুটো রাস্তায় কোনো ধরনের কোনো যানবাহন চলাচল থাকবে না, এটা সম্পূর্ণ যানবাহন মুক্ত থাকবে। একটি হচ্ছে শাহবাগ থেকে মৎস্য ভবন, আর একটা হচ্ছে শাহবাগ হতে টিএসসি হয়ে যে রাস্তাটি আমাদের দোয়েল চত্বরের দিকে গিয়েছে, শাহবাগ থেকে ইউনিভার্সিটির ভিতর দিয়ে টিএসসি দোয়েল চত্বরের এই রাস্তা, মৎস্য ভবন শাহবাগের রাস্তা, এই রাস্তা দুটি আমরা সকাল 11টা থেকে টোটালি যান চলাচল বন্ধ করে দিব। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। বাংলাদেশে কোনো নিরাপত্তার সংকট নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক অবস্থা আছে। আপনারা দেখেছেন যে আইপির মতো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সম্মেলন কত নির্বিঘ্নে সুশৃঙ্খলভাবে আমরা করতে পারছি। তবে আমাদের প্রস্তুতি থাকবে, আমরা সতর্ক থাকব। একটি অনুষ্ঠানে শুধু নিরাপত্তা না, এটা সুশৃঙ্খল এবং আরামদায়ক করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে এটা থাকবে, এটা কোনো বিশেষ কারণে নয়। সম্মেলন উপলক্ষে ঢাকার বাইরে থেকে 3000-এর মতো গাড়ি আসবে রাজধানীতে। ট্রাফিক ব্যবস্থার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে পুলিশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ডিএমপি কমিশনার। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 15 এপ্রিল থেকে রাজধানীতে সিটিং ও গেট লক সার্ভিস বন্ধ করার পর ভাড়া সহনীয় করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি যাত্রী ভোগান্তি কমানোরও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। রাজধানীতে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। রাজধানীতে কয়েকদিন পরপরই অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিআরটিএ মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে। এ সময় রাস্তায় অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বিভিন্ন ধরনের জরিমানা ও ড্রাইভারদের শাস্তি ব্যবস্থা করে বিআরটিএ মোবাইল কোর্ট। তবে কর্মব্যস্ত রাস্তায় এমন ধরনের অভিযানের ফলে কিছুটা দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। আমাদের সময়ের যে দামটা এটা কি চিন্তা করলো না সরকার? অথবা এই মুহূর্তে আমরা সময়ের হয়রানির জন্য মামলা কার কাছে? হয়রানির কারণ কি কারণ তো আমরা নোটিশ দিবেন না, আপনারা আজকে এটা হবে কালকে এটা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমন কার্যক্রম পরিদর্শন করতে এসে বলেন, মোবাইল কোর্ট কার্যক্রমের কারণে কিছুটা জনদুর্ভোগ হলেও তা বৃহত্তর স্বার্থে মেনে নিতে হবে। তারা চায় যে সিটিং, গেট লক এসব বিষয়গুলো যেন আর না থাকে এবং গাড়ি যাতে এগুলো করে অতিরিক্ত ভাড়া আদায়ের একটা ফন্দি, এটা যাতে বন্ধ হয়, এর পুনরাবৃত্তি রোধেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে মোবাইল কোর্ট কার্যক্রমের ফলে গত কয়েক বছরে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ ড্রাইভারদের সংখ্যা কমেছে দাবি বিআরটিএর। এখন দেখা গেছে মোবাইল কোর্টের সামনে করে গাড়ি রেখে পালায়া যাচ্ছে, এটা একটা ভালো দিক। আর একটা হলো যে অন্তত তারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছে, আর আমরা ওইভাবে কনসিডার করে জেল জরিমানাটা দিচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে স্বাচ্ছন্দ্যে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রাখবে সড়ক ও জনপথ বিভাগ। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 20 বছরের বেশি পুরনো গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এসব গাড়ি ধরতে চলছে অভিযান। আটক করা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক গাড়ির চালকদেরকেও। ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন এটিএন বাংলাকে জানান, আগামী 6 মাসের মধ্যেই মহানগরীর ব্যস্ততম এই এলাকার পরিবহন ব্যবস্থাপনায় ফিরে আসবে শৃঙ্খলা। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। রাজধানী ঢাকায় নাগরিকদের স্বাচ্ছন্দ্য চলাচলে সবচেয়ে বড় সংকট গণপরিবহন। বিআরটিএর হিসেবে রাজধানী ঢাকায় মোটরসাইকেল সহ লাইসেন্স পেয়েছে 10 লাখেরও বেশি যানবাহন, যার মধ্যে বাস, মিনিবাস 7000। তবে এসব গণপরিবহনের বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ, চলাচলের অযোগ্য।
বাধ্য হয়েই এসবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। নগরীতে সড়ক দুর্ঘটনার মূল কারণও বলা হচ্ছে এসব পুরনো যানবাহনকে। তো সব কিছু মিলিয়ে আমরা উদ্যোগ নিয়েছি যে 20 বছরের পুরনো যে সমস্ত বাস রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আমরা এটা চলতে দেব না, এবং যে সমস্ত ড্রাইভার অপ্রাপ্ত বয়স্ক যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু পুরনো গাড়ি ও অপ্রাপ্তবয়স্ক চালকদের আটকে 3000-এরও বেশি অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। মামলা হয়েছে 1500, আটক করা হয়েছে 79টি গাড়ি আর শাস্তি দেওয়া হয়েছে 85 জন চালককে। 10 বছর 12 বছরের ছেলেরা উইদাউট হ্যাভিং এনি লাইসেন্স তারা ড্রাইভিং করছে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার সহ এমন কোনো ধরনের আচরণ নেই যা এই সমস্ত আপনার লাইসেন্সবিহীন চালকদের কাছ থেকে যাত্রীরা ভোগান্তির সম্মুখীন হন না। নগর পরিবহনে শৃঙ্খলা আনতে যাত্রীদের সতর্ক করতে সিটি কর্পোরেশন এ মাসেই বিশেষ কর্মসূচি শুরু করবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এখন জানাবো শেয়ারবাজার সংবাদ। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন তহবিলের আওতায় নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত গ্যারান্টিকে জামানত হিসেবে বিবেচনা করে 25 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া নতুন উদ্যোক্তাদের উদ্যোগের প্রকৃতি এবং উৎপাদিত পণ্য ও সেবার বাজার বিবেচনা করে ব্যাংকার কাস্টমার সম্পর্কের ভিত্তিতে সহায়ক জামানতবিহীন প্রয়োজনে 10 লাখ টাকার অধিক ঋণ বিতরণেরও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের অর্থায়নে গতি আনার লক্ষ্যেই এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এইসব খাতে নারী উদ্যোক্তাদের উদ্যোগে অর্থায়ন পাওয়ার বিষয়টি আরও সহজ করতে অধিক গুরুত্ব দেওয়ার কথাও বলা হয় নির্দেশনায়। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে বলে এটিএন বাংলাকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারে লেনদেনের নিরাপত্তার জন্য সাইবার নিরাপত্তা জরুরি বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেন। রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের নিজস্ব ভবনে এক্সিকিউটিভ ইভেন্ট অন সাইবার সিকিউরিটি আ বিজনেস ইমপ্রেটিভ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এতে বিএসইসির কমিশনার, নির্বাহী পরিচালক, স্টক এক্সচেঞ্জ ও ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমাদের কি ধরনের অ্যাটাক হতে পারে, সাইবার ক্রাইমের ধরনগুলা কি, তাহলে আপনার অর্গানাইজেশনের কি হতে পারে এবং কোন প্রসেসে আইডেন্টিফিকেশন প্রসেসটাও কি এবং তাকে অ্যাড্রেস করার প্রসেসটা কি। আমি মনে করি আজকের এই কনফারেন্সের মাধ্যমে, আজকের এই ওয়ার্কশপের টেকনিক্যাল সেশনের মাধ্যমে আপনারা সেই বিষয়টি জেনে যাবেন। আমাদের প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য, আমার অর্গানাইজেশনের এই কর্মকাণ্ড রেগুলার নিশ্চিতভাবে এবং স্মুথলি চালিয়ে নেবার জন্য আমার কি কি কাজ আরো করার দরকার এবং কিভাবে আমার প্রতিষ্ঠানকে সুরক্ষা করতে। দেশের শীর্ষস্থানীয় বড় বড় কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার তাগিদ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান। জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক বাজেট আলোচনা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাইস ওয়াটার হাউস কুপার্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং পার্টনার মামুনুর রশিদ ও বিআইডিএস এর ডক্টর আনোয়ারা বেগম। তৌফিকুল ইসলাম বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং পুঁজিবাজারের বাইরে যেসব কোম্পানি রয়েছে তাদের মধ্যে অনেক বিষয়ে মতবিরোধ ও কর বিষয়ে পার্থক্য রয়েছে। বাজেটে এ বৈষম্য দূর করা উচিত। রপ্তানিকারক বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে আগামী বাজেটে উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। এবার রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে বকেয়া কর আদায়ে নববর্ষে প্রথমবারের মতো হালখাতা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এবং আবারও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের কড়া প্রতিবাদ।
এক বছরে মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৮ দেশের মধ্যে এখন বাংলাদেশের অবস্থান ১৩৯তম আর দক্ষিণ এশিয়ায় পঞ্চম। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP-র মানব উন্নয়ন সূচক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বছরে গড়ে ১.৬৪ ভাগ উন্নয়ন করে দক্ষিণ এশিয়ায় ভারত ও শ্রীলঙ্কার চেয়েও এখন এগিয়ে বাংলাদেশ। তবে এতে সন্তুষ্ট না হয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আইনি লড়াই শেষে দায়িত্ব নিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। সকালে দলীয় নেতাকর্মী নিয়ে নগর ভবনে প্রবেশ করেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কাজে যোগ দিয়ে বুলবুল সাংবাদিকদের বলেন, দায়িত্বে থাকা বাকি ১৫ মাসে রাজশাহীবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চান তিনি। সাময়িক বরখাস্তের প্রায় ২৩ মাস পর আদালতের রায়ে গত রোববার মেয়রের দায়িত্ব নিলেও দ্বিতীয় মেয়াদে সাময়িক বরখাস্ত হন মেয়র বুলবুল। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে গতকাল বুলবুলের বরখাস্তের আদেশ স্থগিত করেন আদালত। দীর্ঘ ২ বছর যাবৎ রাজশাহীতে যে অচল অবস্থা, এই অচল অবস্থার অবসান আমরা আগামী ১৫ মাসে আমরা আমাদের সচেষ্ট থাকবো। আমাদের পরিষদ এই জনগণের আশা যেন অর্ধেক হলেও পূরণ করতে পারি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। তারা হলেন নাসিরনগর উপজেলার ২ নং ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান SM বাকিবিল্লা জুয়েল ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রনি ভূঁইয়া। পুলিশ জানিয়েছে, গত রাতে তারা মোটরসাইকেলে ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। সরাইলের শান্তিনগরে একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনার পথে মারা যান বাকিবিল্লা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বকেয়া কর আদায়ে নববর্ষে প্রথমবারের মতো হালখাতা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন NBR চেয়ারম্যান নজিবুর রহমান। রাজস্ব বোর্ডে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। আয়কর পরিশোধে ভ্যাট আইনের সর্বশেষ হালনাগাদ তথ্য জানার পরামর্শ দেন NBR চেয়ারম্যান। অনুষ্ঠানে আয়কর নিবন্ধন ফর্ম সহজীকরণ, হয়রানির মানসিকতা পরিবর্তন করে অংশীদারিত্বের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে আয়কর সেবা পৌঁছে দেওয়ারও তাগিদ দেওয়া হয়। ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে ইয়াং জেনারেশনে কিন্তু NBR এর মুখপাত্র হিসেবে কাজ করবে। আমরা তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করব এবং তাদের মাধ্যমে তারা ডোর টু ডোর গিয়ে জনগণকে সেটা জানাবেন, যেটা তারা অনলাইনে করেন। সুতরাং এটা সোশ্যাল ক্যাপিটালের উপরে বল করছি। মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলে শুরু হলো লাতিন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র মেলা। রিও ডি জেনেরোতে শুরু হওয়া এই মেলার উদ্দেশ্য দেশীয় অস্ত্র ব্যবসার পরিধি বাড়ানো। ট্যাঙ্কের মতো ভারী সামরিক যানের পাশাপাশি মেলায় প্রদর্শিত হচ্ছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, গ্রেনেড এবং টিয়ার শেলের মতো হালকা ও মাঝারি ধরনের অস্ত্র। হালকা ও ছোট আকারের অস্ত্র বিক্রেতা দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশও সেখান থেকে অস্ত্র কেনে। ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী রাউল জাংম্যান জানান, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে এই অস্ত্র মেলা। আবারও রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগে ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলে এভারটনের সাথে ১-১ গোলে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড। আবারও আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদে। এবারে জানাবো পার্টেক্স খেলার খবর। হঠাৎ করেই টি-20 ফরম্যাটে মাশরাফি বিন মুর্তজার অবসরের ঘোষণায় দেশ বিদেশে ক্রিকেট সংশ্লিষ্টরা অবাক।
কিছুদিন আগেও যে ফরম্যাটে দলকে নিয়ে পরিকল্পনার কথা বলেছিলেন সেই ফরম্যাটেই এখন তিনি আর একদিনের জন্য আছেন। তাই এখনই তার প্রতি বিদায় শুভেচ্ছা জানানোর চেয়ে বরং তার উত্তরসূরি খোঁজার দিকে বেশি মনোযোগ দিচ্ছে সংবাদ মাধ্যমগুলো। বিস্তারিত জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। তরুণদের সুযোগ করে দিতেই সরে যেতে চান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেই বলেছিলেন এমন কথা। তবু যেন কারো মন মানতে চায়নি। তার হঠাৎ বিদায় বলে দেওয়ার পেছনে কারণ খুঁজতে বসে গেছে দেশের নানা সংবাদ মাধ্যম। কেউ কেউ তো এর পেছনে বোর্ড কিংবা টিম ম্যানেজমেন্টের সাথে বিরোধেরও গন্ধ খোঁজার চেষ্টায় নেমেছেন। কিন্তু বরাবরের মতো অধিনায়ক নিজে চান দলে নেতিবাচক কোনো প্রভাব না ফেলতে। ম্যাচ শেষে তাই নিজেই বললেন তার চেয়ে দলের পারফরমেন্স নিয়েই বেশি ভাবতে। অধিনায়কের বক্তব্য মেনে নিতেই হয়তো দেশের কিছু কিছু সংবাদ মাধ্যম খোঁজা শুরু করে দিয়েছে তার উত্তরসূরির নাম। মাশরাফির অধীনে সহ অধিনায়কের দায়িত্ব পালন করতে থাকা টি-20-র বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই এর মধ্যে প্রথম দাবিদার। তবে নিউজিল্যান্ড সফরের আগে তিনি নিজেই আর অধিনায়কত্বে ফিরতে নারাজ বলায় এখনও চূড়ান্ত করে বলা যাচ্ছে না কে নিতে যাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। তবে শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে আইপিইউ সম্মেলন, চূড়ান্ত হবে 18 দফা সিদ্ধান্ত প্রস্তাব। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি করতে সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টার তাগিদ বিশেষজ্ঞদের, একমত পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরাও। বাংলাদেশের নিরাপত্তা সংকট নেই দাবি ডিএমপি কমিশনারের, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন প্রয়োগকারী সংস্থাগুলো। রাজধানীর গণপরিবহনে ভাড়া সহনীয় করা হবে জানালেন ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফিটনেসবিহীন গাড়ির চলাচল বন্ধে অভিযান শুরু। এবং সিরিয়ায় রাসায়নিক বোমায় নিহতদের অধিকাংশই শিশু, জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খেলার সংবাদ, দেশের সংবাদ, রাজনৈতিক সংবাদ, এটিএন বাংলার সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 2010 নম্বরে।